আমার বাড়ি তো পশ্চিম বাংলায়, গ্রামের বাড়ি বর্ধমান জেলাতে। তো ওই বর্ধমান জেলাতে নিজেদের গ্রামের স্কুল থেকে 1954 সালে আমি স্কুল ফাইনাল এক্সামিনেশন পাশ করে আমি খুলনা আসি আর কি, এবং খুলনা এসে দৌলতপুর কলেজে ভর্তি হই। তো এই দৌলতপুর কলেজে খুলনায় 1954-তে এসে 1957 পর্যন্ত ছিলাম, এই এক পর্যায়ের খুলনায় থাকা। তারপরে এই 63 সালের দিকে এসে অনেক দিন খুলনায় ছিলাম, এবং সেই 63 সালে আমি খুলনা গার্লস কলেজ, তারপরে দৌলতপুর কলেজ, যে কলেজে আমি ছাত্র ছিলাম সেই কলেজ, এবং ওরই মাঝামাঝি সময়ে আমরা মাইগ্রেট করি, এদেশে চলে আসি। অর্থাৎ ফুলতলায় আমরা মাইগ্রেট করি, ফুলতলায় আমাদের বাড়ি রয়েছে। এখন এই দুই পর্যায়েই আমি আমাদের প্রিয় সাধনদার সঙ্গে আমাদের শুধু যোগাযোগ ঘটল না, ঘনিষ্ঠতা ঘটল না, প্রায় আমার একরকম মুগ্ধতার একটা জায়গায় আমি চলে গেলাম সাধন সরকারের কাছে, সাধন সরকারের ব্যাপারে। দৌলতপুর কলেজ যখন আমি ছিলাম তখন আমার জামাইবাবু, তিনি ইংরেজি পড়াতেন দৌলতপুর কলেজে, মোয়াজ্জেম হোসেন সাহেব, এবং ওদের বাড়িতে একজন আমার বোনকে, আমার মোয়াজ্জেম সাহেবের স্ত্রীকে, জাহানারা বেগম, তাকে গান শেখানোর জন্য কালিদাস চট্টোপাধ্যায় আসতেন, চট্টোপাধ্যায় মনে হয়, কালিদাস চট্টোপাধ্যায় আসতেন। এবং কালিদাস চট্টোপাধ্যায়ের কাছ থেকে শুনেছিলাম আমি যে সাধন সরকার তার সবচেয়ে বড় ছাত্র। অবশ্য সাধন সরকার আরও বড় ওস্তাদের ছাত্র ছিলেন। হ্যাঁ, খুলনার একজন খুব বিখ্যাত গায়ক, নামটা আমি ভুলে যাচ্ছি, তার ছাত্র ছিলেন। তো কালিদাস চট্টোপাধ্যায় দাবি করতেন যে সাধনা আমার কাছে গান শিখেছে। এই সময় দৌলতপুর কলেজে কয়েকজন শিক্ষক ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন নীলরতন সেন, অসামান্য, মানে তার সাহিত্যবোধ, সঙ্গীতবোধ, ভদ্রলোক, দারুণ চমৎকার মানুষ। তার সঙ্গে আরও দু একজন শিক্ষক একটা ছোট্ট বাড়িতে, ওই ঠিক মোড়টাতে আর কি, যেটা বাজারের মোড়, ওইখানটাতে রেল লাইনটা ক্রস করার পরেই যে মোড়টা পাওয়া যায় দৌলতপুরে, ওই মোড়টাতে একটা বাড়িতে তারা মেস করে বা এতে হোটেল করে থাকতেন আর কি। তারই দোতলায় একদিন, তখন খুলনা অনেক বেশি উন্নত ছিল, এখন তো নষ্ট নষ্ট নষ্ট। তখন শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চার একটা জায়গা ছিল খুলনা আর কি। হ্যাঁ, কোনো না কোনোভাবে কোথাও না কোথাও একটা সঙ্গীত বা কোনো একটা কিছু চর্চা হচ্ছেই হচ্ছে আর কি। তো ওই শিক্ষকরাই, তারাই অনুরোধ করে নিয়ে এসছেন কয়েকজন শ্রোতা, কয়েকজন গায়ক, এবং সেখানে সুবোধ মজুমদার ছিলেন, আমার এখনো মনে আছে, সুবোধ মজুমদার ছিলেন, তারপর কালিদাস বাবু ছিলেন, আর সাধন সরকার ছিলেন, তরুণ সাধন সরকার। হ্যাঁ, তাকে, তার নাম একটু ওই কালিদাস বাবুর কাছে শুনেছি, আর তাকে প্রথম দেখলাম, তার মানে এটা 1954, যদি নাও হয়তো 55 দিকেই হবে, এতটা পুরনো। তো দেখলাম যে একজন মানুষ, বেশ মোটাসোটা মানুষ, খুব বেশি মানে উঁচু নন, কিন্তু খুব সুদর্শন মানুষ আর কি, খুব সুন্দর, চুলগুলো ব্যাক ব্রাশ করা, এবং উনি গান করলেন। তো সেই কণ্ঠস্বরটা শুনে আমার আশ্চর্য লাগলো, আমি এরকম কণ্ঠস্বর শুনি নেই আর কি, যেমন মধুর তেমনি জোরালো, বলিষ্ঠ। তিনি রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন, এখনো আমার বোধ হয় সেই রবীন্দ্র মনে আছে। যে গানটা শুনেছিলাম সেই গানটাও আমার এখন মনে আছে, মনে হচ্ছে সে গানটা ছিল রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, বসন্ত জাগ্রত দ্বারে, এই গানটাই বোধ হয় তখন প্রথম শুনেছিলাম, আজই বসন্ত জাগ্রত দ্বারে আর কি। তো ওই থেকেই সূত্রপাত হলো, এবং মাঝে মাঝেই তখন আমি এখানে ওখানে সাধারণত গান শুনতাম। কালিদাস বাবু তখন
আমাদের যে দাদু ছিলেন প্রমথনাথ বিশ্বাস, খুলনা গার্লস কলেজের প্রফেসর, ইংরেজির অধ্যাপক, ওরা জমিদার ছিলেন আর কি। হ্যাঁ, ওই দৌলতপুর কলেজেও তাদের অনেক দান। আর তাছাড়া তারা দুজন ছাত্রকে বৃত্তি দেওয়ার অধিকার রাখতেন দৌলতপুর কলেজে। এবং দৌলতপুর কলেজে তখন একেবারে দেখা যায় বিদ্বজ্জনের একটা সমাবেশ হয়েছে, এবং যেখানে শিক্ষকরা বসে, এখনো সেটা আছে আর কি, শিক্ষকরা যেখানে বসে সেখানে আমি প্রথমে একটু সংস্কৃত ব্যাকগ্রাউন্ড থেকে গিয়েছিলাম, তা আমি দেখলাম যে সেখানে লেগেছে তস্য ভাষা সর্বমিদং বিভাতি। তো তখন আমি অবাক হয়ে গেলাম যে এরকম একটা আমি কলেজে পড়তে এসেছি, এরকম একটা বিদ্যালয়ে, তস্য ভাষা সর্বমিদং বিভাতি, কিন্তু সঙ্গীতই, তাছাড়া আর কি বলবো। এরপরে তো খুলনা যখনই গিয়েছি শহরে, এই দৌলতপুর থেকে শহরে, তখনই কখনো কালীপদবাবুর ওই ঘরটাতে, ওই যে প্রমথনাথ বিশ্বাস বলছিলাম, খুলনা গার্লস কলেজে ইংরেজির অধ্যাপক ছিলেন আমাদের দাদু, তাদের অনেকগুলো বাড়ি ছিল, হ্যাঁ 8-9টা বাড়ি ছিল বোধহয়। তার মধ্যে একটা বিরাট বাড়ি ছিল, এটা ওই হাদিস পার্কের পাশেই, ওইখানটাতে আর কি। সে বাড়িটা আছে কিনা জানি না, পরবর্তীকালে প্রেস ক্লাব হয়েছিল। সেই বাড়ি ঢোকার মুখেই দারোয়ান টারোয়ান থাকার জন্য একটা ছোট্ট ঘর ছিল আর কি। সেই ঘরটাতে কালিদাস বাবু থাকতেন, ওই 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 ঘরটুকুর মধ্যে আর কি। অবিবাহিত ছিলেন, সংসার ছিল না, এবং ওই ঘরটাতে সাধনদা মাঝে মাঝেই ওখানে যেতেন আর কি। তো এইভাবে সাধনদার গান আমি শুনেছি। শুনতে শুনতে বছর 3 পরে আর কি, বোধহয় 3 বছর, হ্যাঁ ওরকম হবে, 57 সালে ছাত্র রাজনীতি জড়িয়ে গিয়ে হ্যাঁ সাংঘাতিকভাবে মানে কি বলে নির্যাতনের শিকার হয়ে পাঞ্জাবি আর্মির হাতে মানে মানে নাকাল হওয়া, প্রহরিত হওয়া, আহত হওয়া ইত্যাদি অনেক ব্যাপার ছিল, সেসব আর বলে লাভ নেই। আমি তখন দৌলতপুর কলেজ থেকে চলে গেলাম, এবং সাধনদা বা অন্য কারোর সঙ্গে আমার আর কোনো যোগাযোগ থাকলো না। এরপরে আমি 2-1টা কলেজে এমএ পাস করার পরে, এইখানে সিরাজগঞ্জ কি বলে সিটি কলেজে, তারপরে সিরাজগঞ্জ কলেজে, তারপর খুলনা গার্লস কলেজে আমি ফিরে গেলাম। এই যে দ্বিতীয়বার খুলনা গার্লস কলেজে ফিরে গেলাম, এটা 63 সাল হবে। এই থাকাটা আমার 73 সাল পর্যন্ত হয়েছে। এই থাকাটার মধ্যেই আমার মানে বলা যায় চিন্তা ভাবনা গুছিয়ে নেওয়া, মানে শিল্প সঙ্গীতকে বোঝা ইত্যাদি জিনিস। আমরা একটা সংগঠন করলাম, সংগঠনটার নাম হলো সন্দীপন। সন্দীপনে তখন পুরোধা ব্যক্তি হচ্ছে নাজিম মাহমুদ, তিনি গান লিখলেন, সন্দীপন সন্দীপন সন্দীপন, সেই গানটা সুর দিলেন সাধনদা। সাধনদাই আমাদের প্রধান, মুখে মাথায় করে নিয়ে আমরা এই সন্দীপনটা করেছিলাম। এবং এখানে সবচেয়ে নাম করা ছিল নাজিম মাহমুদ। নাজিম মাহমুদ বাবাও এসেছেন ওখানে, হাকিম সাহেব, উনি এসে ওখানে বক্তৃতা করেছেন। হ্যাঁ, তা নাজিম মাহমুদ, মুস্তাফিজুর রহমান কমার্স কলেজের, মনোয়ার আলী, ওই যে বলছিলাম ওমর আলীর ভাই মনোয়ার আলী, তারপরে জওহরলাল সাহা বলে একজন ছিল, সে আর বেশি দিন থাকে না, সেই কিছুদিন মধ্যে আবার কলকাতায় চলে গেছিল। তাই জওহরলাল সাহার কথা আর বলা কোনো মানা হয় না। এবং তারপরে তোমার জুটলাম গিয়ে আমি এবং ফিজিক্সের অধ্যাপক, তিনিও গার্লস কলেজে, সিরাজগঞ্জের লোক, নাম হচ্ছে খালেদ রশিদ, তিনিও জুটলেন। ব্যাস, ওই যে সন্দীপনে আমাদের যে 63 থেকে 69 পর্যন্ত প্রায় আর কি আমরা যে আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন করেছি, হ্যাঁ সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, তো ওই সময়টাতে যত রকমের ওই 6 দফাই হোক, আর পরবর্তীকালে গণজাগরণ, একটা বিরাট 69-এর গণ আন্দোলন, সমস্ত জায়গায় সন্দীপন হাজির। এবং সন্দীপনের গান লেখেন আবু বকর সিদ্দিক, নাজিম মাহমুদ, ওরা দুজন গান লেখেন। আর 2-1টা গান বোধহয় কোথা থেকে সাধনদাও জোগাড় করেছিলেন। এই গানগুলোতে সুরারোপ করেন সাধু সরকার,
সে সুরারোপ করাটাও দেখেছি তার ঘরে, তাদের ছোট্ট ঘরটাতে বসে। একেবারে এই ওই বাড়িটা তো বোধহয় এখনো আছে, ওই সলিম হোটেল থেকে একটু এগিয়ে গিয়ে ডানাতে গেলেই ডানাতে বাড়িটা পড়ে, একতলা বাড়ি, একটা লাল রঙের বাড়ি। হ্যাঁ, সাধারণত এত উদাসীন ছিলেন যে বাড়ির দেয়ালগুলোতে যে লাগছে, লোনা লাগছে, দেয়ালগুলো ইটগুলো যে খেয়ে যাচ্ছে, তা উনি, আমরা অনেকবার বলতাম, তা উনি কোনো রকম গা করতেন না আর কি। আর আমরা বৌদিকে কখনো দেখিনি, হ্যাঁ, কোনো দিন না। হ্যাঁ, বড় ছেলে নাড়ু, হ্যাঁ তাকে দেখেছি, কিন্তু সে সঙ্গীত সঙ্গীতের দিকে গিয়েছে বলে মনে হয় না। তো ওই যে সাধারণত ওই কোণের ঘরটাতে বসে থাকতেন, ওটা ছিল তার সৃষ্টিশালা। এ প্রায় মানে কি বলেছে, কামারের দোকানের মতন হাতুড়ি পিটিয়ে কাজ করা আর কি। তবলা টবলা বাঁধানো, ওইখানে হারমোনিয়াম রাখা, হ্যাঁ, আবু বসে আছে, একটা গান লিখেছে, সাউন্ডে সুর দিচ্ছে, ব্যারিকেড, বেয়নেট, বেড়াজাল, কতিকায় সর্প পৌঁছে, কি জানি ইত্যাদি ইত্যাদি গান। সেই সব গান পরবর্তীকালে গাওয়াটাও হয়েছে খুব আর কি। নাজিম মাহমুদ লিখেছেন ওরকম গান, কৃষ্ণ পলাশার রঙিন ফাল্গুনি, 21 এসো আজ, শান্ত পায়ে পায়ে নবীন ফাল্গুনি। এটা নাজিম মাহমুদের এই গান, এগুলো সমস্ত সুরারোপ করেন সাধন সরকার। এবং সুরারোপ করে বলতেন যে শোনো এই গানটাকে সুর দিয়েছি আর কি। কখনো সুর দেওয়া অবস্থাতেও তার ওই ছোট্ট ঘরটাতে, বাড়ির ছোট্ট ঘরটাতে শুনেছি। কখনো সন্দীপনে এসে বলেছেন যে একটা গানে সুর দেওয়া হয়েছে, শোনো তোমরা। আর সন্দীপন বলে যে সন্দীপন একটা সঙ্গীত ছিল, সূচনার সঙ্গীত ছিল, সেটারও সুর সাধনার, সেটারও লেখক হচ্ছে আমাদের এই নাজিম মাহমুদ। আমরা গিয়ে প্রথমে সমস্বরে, হ্যাঁ, সোজা গিয়ে সাধনদার হারমোনিয়ামে হাত দিতেন, ব্যাস। আর দু একজন আমাদের খুব ভালো তবলা বাজাতেন তিনি, এবং সঙ্গে সঙ্গে গানটা ধরা হতো, সন্দীপন। এই গানটা গাওয়ার পরে, এটা কিন্তু শুধু সঙ্গীত ভিত্তিক ছিল না, এটা ছিল নানান রকমের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত ইত্যাদি নিয়ে আলোচনা। আমি অনেক বক্তৃতা করেছি এখানে, বসে বসে কিংবা দাঁড়িয়ে। আমি বলেছি আজকে আমি এইটা নিয়ে কথা বলবো, খালেদ রশিদ বলেছে আমি এইটা নিয়ে আজকে কথা বলবো ইত্যাদি। সময়টাও তো তখন খুব বিস্ফোরক সময়, হ্যাঁ, 60-এর দশকটা আইয়ুব খানের দশকে চলছে, আবার ভিতরে ভিতরে আগুন জমা হচ্ছে, সেটাও বিস্ফোরিত হবে। হ্যাঁ, শেখ সাহেবের হয়তো আসবে, সরোদ্দি সাহেবের মৃত্যু হবে, এগুলো জিনিসগুলো তো আছে। আইয়ুব খান ওই সময় করলেন, মার্শাল ল জারি করলেন। মার্শাল ল জারি করার পরে 62-এর দিকে একটু আলগা করেছিলেন, এই ভাসানীর সঙ্গে তখন চীনের একটা যোগাযোগ হয়েছিল, যে কারণে উনি একটা আলগা করেছিলেন। ঠিক ওই সময়টা তিনি সুযোগ নিয়ে নির্ভীকভাবে, আমরা কোনো ভয়টাই করি নেই। আমি প্রচুর পরিমাণে কথিকা লিখেছি, সেই কথিকাগুলো যদি পাওয়া যেত এখন সব, তাহলে যদি একটা বই করা যেত আর কি। প্রচুর গান লিখেছে আবু বকর সিদ্দিক অথবা নাজিম মাহমুদ, গানগুলো আমাকে দিয়েছে, আমি বাড়ি গিয়ে গানগুলোর সামনে রেখে গদ্যে কথিকা লিখছি আর কি। ওই গানে সুর হবে, নাজিম মাহমুদ ওই কথিকা পড়বে, আর মাঝখানে যে গান আসবে সেটা সাধনদা গাইবে, কিংবা সাধনদা যাদের শিখিয়েছে তার ছাত্রছাত্রী যারা, তাদের গাইবে। তারপরে গাইবে কি বলে, আমাদের মোস্তাফিজুর বলছি, কমার্সের অধ্যাপক, তার 2 ভাগ্নি ছিল, এইসব। এবং এইখানেই সব নানান রকমের যোগাযোগগুলোও হতো। এইখানেই মোস্তাফিজের পদ্মার সঙ্গে যে বিয়ে হলো, পদ্মা এখন আছে, পদ্মার সঙ্গে বিয়ে হলো, সে পর্যায়টা ওই সন্দীপনে থাকার সময় হলো। ওই সময় আরও অনেকের নানা রকম ঘটনা ঘটেছিল আর কি। হ্যাঁ, প্রদীপবাবু পরবর্তীকালে আমাদের সঙ্গে যুক্ত হলেন। তারপর হচ্ছে সরকার তো বটেই, কি বলে, বিদ্যুৎ সরকার তো বটেই, প্রদেশদা, বিদ্যুৎ সরকার, এরা আমাদের সঙ্গে পরবর্তীকালে যুক্ত হয়েছিলেন। তবে পাশাপাশি আরেকটা অর্গানাইজেশন ছিল, সেটা হচ্ছে AFM আব্দুল জলিলের খুলনা সাহিত্য পরিষদ। খুলনা সাহিত্য পরিষদের ভূমিকাটা ছিল ভালো, কিন্তু খুব পুরনোপন্থী, আর আমাদের সঙ্গে তাদের কোনো সংঘর্ষ হয়নি, যে কারণে আমি অনেক সময় খুলনা সাহিত্য পরিষদে জলিল চাচার ওখানে যেতাম আর কি। কিন্তু সন্দীপনের কার্যকলাপটা একেবারে ভিন্ন রকম।
আমার ওই দোকানটার নাম মনে নাই, সে দোকানটা এখনো আছে কিনা, যে যে দোকানে মোটামুটিভাবে সেতার টেতার তৈরি করা হতো আর কি। হ্যাঁ, সাধনদা সেই দোকানে একজন ছিলেন, প্রমোটার মতন ছিলেন আর কি। হ্যাঁ, তবলা টবলা ইত্যাদি সারাতে হলে ওইখানে, ওটা ওই পিকচার প্যালেসের থেকে একটু গিয়েছি ডানাতে আর কি। ওদিক থেকে আসলে ডানাতে, এদিক থেকে গেলে বাঁ হাতে। তো সেই দোকানটা এখন আছে কিনা জানি না। খুব সুপুরুষ এক ভদ্রলোক ছিলেন ওখানে, হারুন টারুন সারতেন। আর একজন ছিলেন সরদিয়া, তার নামটা আমি ভুলে গেলাম। হ্যাঁ, সমান শ্রদ্ধার সঙ্গে তার নামটা উচ্চারিত হতো সাধন সরকারের সঙ্গে। তা আমি কালিদাসবাবুর বাড়িতে গিয়ে সাধন সরকারের আরও কিছু গান টান ইত্যাদি শুনি। হ্যাঁ, এবং ইয়ের নামও শুনি, ওই প্রফুল্লবাবু না কি বাবু, হ্যাঁ, পীযূষ এরকম একটা নাম, খুব চমৎকার তিনি শরৎ বাজাতেন আর কি। এদের নাম, তার মানে তখনও বেশ খুলনায় গুণী শিল্পী বেশ কিছু ছিলেন আর কি। তা আমি 57 সালে তো চলে গেলাম, আর তো আমার কোনো সাধনার সঙ্গে তখন ঘনিষ্ঠ যোগাযোগ হলো না, সন্দীপনও তো তখন হয়নি। আমি 57 সাল থেকে ফিরে এলাম। 61 সালের দিকে আমরা নিজেরাই মাইগ্রেট করেছিলাম, করে ফুলতলায় ছিলাম আর কি। আর আমি 62 সালে সিরাজগঞ্জ থেকে এসে আমি খুলনা গার্লস কলেজে যোগ দিয়েছিলাম। খুলনা কলেজে ওই যে যোগ দিলাম, খুলনা গার্লস কলেজে 2 বছর, আর একবার পুরো 9 বছর হচ্ছে দৌলতপুর পুরজলাল কলেজে আর কি। এই এই এতদিন আমি ছিলাম। এই সময়টাই হচ্ছে সন্দীপনের সময়, সাধনদার মানে বলা যায় মানে সম্পূর্ণ অভিজ্ঞ একজন শিল্পী হয়ে ওঠার সময়। এই সময় আমরা একটার পর একটা বড় বড় উচ্চাঙ্গ সঙ্গীতের আসর করেছি। কুষ্টিয়ার একজন গায়ক ছিল, তাকে আমরা ডেকে নিয়ে গিয়েছি। আর ওর নাম কি, ওস্তাদ রুস্তম না কি যেন নাম আর কি, রুহুম রুহুম নামটা মনে পড়ছে না আমার। তিনি ছিলেন, সাধনদা বলতেন ইনি আমার গুরু আর কি। একবার তিনিও গিয়েছিলেন আর কি। তো তখন তিনি ডাকলেন সাধন সরকারের সঙ্গে, দেখলেন দুজনে উচ্চাঙ্গ সঙ্গীতের ব্যাপারটা যে কি আমি ভালো করে বুঝতাম না। পাশাপাশি দুজন গান করছেন, তারা একটা দেখছি যে সর্ব করতে 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 গলা অনেক উপরে তুলেছেন, সাধনদাও গলাটা অনেক উপরে তুলে, যতটা উনি তুলেছেন সাধনদাও ততটা তুলেছেন। তারপরে ঝপ করে একদম নিচে নেমে গেলেন। সাধনদা অসহায় হয়ে হাতটা তুললেন, পারেন না ওখানে ওস্তাদের সঙ্গে। হ্যাঁ, ওস্তাদের সঙ্গে আমি সেই একবার দেখেছি যাচ্ছে কি করে সম্ভব যে ওই 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 সপ্তকে উঠে তারপরে ওখান থেকে একেবারে নিচে নেমে আসা আর কি। তো সাধন তখন, আমরা তখন উচ্চাঙ্গ সঙ্গীতের মজাটা বুঝলাম আর কি। যাই হোক, কিন্তু সাধনরাও খুব বড় গাইয়ে হলেন, তাতে কোনো সন্দেহ নেই। নামও ছড়ালো, ঢাকাতেও গাইতে গেলেন। আর আমরা সন্দীপনে আন্দোলনের অংশ হিসেবে ওই আমার স্ক্রিপ্ট আর নারিম মাহমুদের রচনা, বাবুকরের রচনা, সাধনদার সুরারূপ, এই নিয়ে একটা গ্রুপ করে আমরা গণ আন্দোলনে যোগ দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় গিয়েছি। কোথায় কোথায় গেছি, কুষ্টিয়াতে কি বলে এই পাকশিতে এসেছিলাম, তারপর কোথায় গিয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছি, তারপর কোথায় গিয়েছি ঢাকায় গিয়েছি, ঢাকায় গিয়ে অংশ নিয়েছি, গোটা দেশে নাম ছড়িয়ে পড়লো। এবং ওই সময় রবীন্দ্র বিরোধী একটা আন্দোলন, মানে রবীন্দ্র বিরোধী একটা চক্রান্ত হচ্ছিল আর কি 67 সালে, খাজা সাহুদ্দিন টাহুদ্দিন মিলে এটা করছিল। সেটার অত্যন্ত জোরালো প্রতিবাদ, যে সেই জোরালো প্রতিবাদে আমাদের সন্দীপনেরও প্রতিবাদপত্র পাঠানো হয়েছিল। তো মোটামুটি আমরা খুব নির্ভীকভাবে কাজ করেছি বাঙালি সংস্কৃতির পক্ষে। 21শে ফেব্রুয়ারি ভালো করে করা যেত না তখন, তো 21শে ফেব্রুয়ারিতে সাধনদাকে সামনে রেখে হ্যাঁ এ করেছি। এবং অনেক অন্য ধরনের কাজ আমরা করেছি। হ্যাঁ, সাধনদা যে করো, আমি তোমার সঙ্গে সব জায়গায় যাব। এর মধ্যে মহাঝড় হয়েছিল একটা দুটো, 64 সালে না কোন সালে আর কি। ওই যে ঝড়ে মানে এতে সাউথ, খুলনার সাউথ অঞ্চলে, বাগেরহাটের দক্ষিণ অঞ্চলে অনেকে মারা গিয়েছিল তো বটেই, সে শিশু ঝুলে আছে গাছের মাথার উপরে, এই সমস্ত জিনিস। হ্যাঁ, তখন আমরা মোটামুটি
গলায় হারমোনিয়াম ঝুলিয়ে সাউন্ডার সঙ্গে সঙ্গে গান গাইতে গাইতে আমরা বিভিন্ন লোকের কাছে হাত পেতে অর্থ যাচাই করেছি, দিন আমাদের টাকা, এদেরকে দেব, যে যা দিতে পারে, তাতে চাল হোক, ডাল হোক, টাকা হোক, আমরা এইসব পুরো একসঙ্গে করে একটা লরি ভাড়া করে খুলনায় বাগেরহাটে গিয়ে দরাটানা নদী থেকে ওই নদী ধরে নান্দিনা, তারপরে মোরেলগঞ্জ, ঘাটভোগ, কোথায় না কোথায় শেষ পর্যন্ত সুন্দরবনের হরিণঘাটার কাছে সেখানে গিয়ে আমরা সেখানে পর্যন্ত পৌঁছলাম। আমাদের কাজ ছিল ওই বিকেল বেলায় আমরা ওই সমস্ত জিনিসগুলো নামিয়ে কোনো একটা স্কুলে আশ্রয় নিতাম এবং নিজেরাই রান্নাবান্না করে খেতাম এবং তারপরে গ্রামের দিকে বেরিয়ে গিয়ে শাড়ি, ধুতি, তারপরে চাল, এইসব বিতরণ করে আসতাম। এই কাজগুলো কিন্তু এই ধরনের কাজগুলোও কিন্তু সন্দীপন করতো। কাজে সন্দীপন শুধুমাত্র একটা গান গাওয়ার প্রতিষ্ঠান বা গান শেখার প্রতিষ্ঠান তা কিন্তু নয়, এবং এখানে সক্রিয় অনেকেই। আর আমাদের সাধনদাই হচ্ছে আমাদের দিক নির্দেশক। যখনই দরকার তখন হারমোনিয়ামটা টেনে নিয়ে গান করতেন, একটু উনি করতেন না। যখন ওই প্রতি শুক্রবারে আমরা একটা ঘর নিয়েছিলাম, তো প্রতি শুক্রবারে সেই সন্দীপনের সেই ঘরে আমাদের আসর বসতো প্রতি শুক্রবারে। আমি যদিও ফুলতলায় থাকতাম, ওই যে বললাম ফুলতলা আমার ফ্যামিলি নিয়ে এসেছি, যদিও ফুলতলায় থাকতাম, ওই দিন আমি লাস্ট বাসে যেতাম। দু একদিন আমি বাস মিসও করেছি, তখন আমি হয়তো খালেদ রশিদের বাড়িতে গিয়ে দেখেছি। তো ওইখানেই কখনো কখনো বক্তৃতা হলো, কিছু আলোচনা হলো, সাহিত্য হলো, গল্প পড়লো, কেউ কবিতা পড়লো, সায়নদা গান করলেন। কোনো দিন হঠাৎ মুড এসে গেলে বলতো, এই দরজাটা বন্ধ করে দাও। তা দরজাটা বন্ধ করে দিলে আলোগুলো নিভিয়ে দাও। আলোগুলো নিভিয়ে দিলে সায়নদা তখন বলতেন যে মালকোষ গাইছি, চুপ করে শোনো। তখন উনি হারমোনিয়ামই যথেষ্ট ছিল, কখনো কখনো তানপুরা তো গাইতেন আর কি। তারপর উনি মালকোষ গাইলেন। একদিন বললেন যে আজকে আমি তোমাদের দরবারি কানাড়া শোনাবো আর কি। আর দেশ রাগ এইসব তো প্রায়ই উনি গাইতেন আর কি, একটু একটু করে গাইতেন। কিন্তু এই দুদিন আমাদের উনি নিজে ইচ্ছা করে আলো নিভিয়ে দাও, আলো নিভিয়ে দাও, আলো নিভিয়ে দেওয়ার পরে উনি গান ধরতেন। মালকোষ শুনেছি মনে পড়ছে আমার, আর মেঘমাল্লা শুনেছি মনে পড়ছে, ওই যে বর্ষার যে গানটা আর কি, সে গানটা বর্ষার যে রাগটা আর কি, হ্যাঁ দরবারি কানাড়া, হ্যাঁ এই গানগুলো সব আমার মনে হচ্ছে যে কানে আমি শুনতে পাচ্ছি এখন। এত এত জাজ্জল্য হয়ে রয়েছে, উজ্জ্বল হয়ে রয়েছে আমার স্মৃতিতে। আর সেই সময় দেখলাম সায়নদা ইচ্ছা করলে গলা অনেক তুলতে পারেন, এবং অনেকটা তোলার পরেও গলাটা যে বিকৃত হয়ে যায় তা নয়। হ্যাঁ, হয়তো 3টে সপ্তক আছে, কেউ এক সপ্তক ছাড়া সপ্তকের 6-এর পরে যেটা আবার হয়ে যায় আর কি, সাপ হয়ে যায় আর কি, এরকম করে 3টে 7-এর আছে হারমোনিয়ামের মধ্যেই আছে আর কি। তা ওই প্রথম সপ্তকই গান সবাই গায়। হ্যাঁ, সায়নদা 2 সপ্তাহ পর্যন্ত গান করতে পারতেন, 2.5 সপ্তাহ পর্যন্ত গান খুব বড় স্তর ছাড়া করতে পারতেন না। আর এই বড়ি গোলাম আলী ভাইরা ছিলেন, এরা 3 সপ্তাহই গান করতে পারতেন। হ্যাঁ, তো 2.5 সপ্তাহ পর্যন্ত সায়নদা উঠেছেন। হ্যাঁ, আমরা শুনেছি। সঙ্গীতের আমি তেমন কিছু বুঝি না, তবে বলতে উনি বুঝিয়ে গাইতেন। এই দেখো, এইটা তো সা ছিল, বিশাপে এই সা ছিল, এবার এইটাকে আমি যেটা সা রে গা মা পা ধা নি সা, ওই সাটা কি আবার সা ধরে নিয়ে সা রে গা মা আর একটা উচ্চ আর একটা স্বরে আর কি। তো এইসব অল্প বিস্তর জিনিস, রাগ সম্বন্ধে অল্প বিস্তর জ্ঞান, এগুলো সায়নদার কাছ থেকে শিখেছি আর কি, শুনতাম। এবং সায়নদা এই গানগুলো করতেন। তা
ওর স্মৃতি তো আমি কোনোদিন ভুলবো না। আমি লিখেছিও দু এক জায়গায় সাধারণ সরকার সম্বন্ধে আমি লিখেছিও যে শুধু সঙ্গীতকার তো নয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। শুধু বাংলাদেশের সঙ্গীতের এই রাজশাহী তো নিয়ে এসছি ওকে, বাংলাদেশে উনি তো সঙ্গীতের শিক্ষক হিসেবে পরিচিত হবেন না। আমাদের রাজনৈতিক আন্দোলনে, বাঙালির রাজনৈতিক আন্দোলনে উনি করেছেন, নেতৃত্ব দিয়েছেন, এবং একটা কোয়াইট কারেজ, তার চেঁচামেচি ছিল না, কিন্তু ভয় অথবা কারোর কাছে নতি স্বীকার এটা উনি কখনো করেছেন বলে আমি দেখিনি। তার ব্যক্তিগত পারিবারিক জীবন সম্বন্ধে আমি তেমন কিছু জানি না, তবে বাইরের লোকটাকে দেখবি তো বোঝা যায়। সায়নদার মৃত্যুর আগে সৌভাগ্যক্রমে একবার দেখা হলো, তারও কিছুদিন আগে বোধহয় শফি আহমদ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শফি আহমদ ইংরেজির, সে এবং মুনির সাদিক এরা দুজন বোধহয় সায়নদাকে একবার ঢাকায় নিয়ে গিয়েছিল, আমি যত মনে করতে পারছি আর কি। যাই হোক, ও এমন একটা রোগ এবং ওকে এমন করে ধরেছিল যে ওর কিডনি নষ্ট হয়ে গেছিল, এবং উনি শেষ যে বক্তৃতাটা করেছিলেন সেখানে দেখলাম কাঁধে করে তুলে আনা হলো, এতটুকু একটা মানুষ হয়ে গেছে, গোল হয়ে পুটলির মতন একটা মানুষ হয়ে গেছে। তা আমার চোখ দিয়ে জল চলে এলো। আমি স্টেজে বসেছিলাম, উনি চেয়ারে বসলেন না, এমনি ওই কাঠের যে চৌকিটা ছিল সেইখানে উনি বসলেন, তারপরে কথা বলতে শুরু করলেন। আশ্চর্য হয়ে গেলাম, একদম জ্ঞান টনটনে, বাস্তব জ্ঞান একেবারে ঠিকঠাক মতন আছে, এমন করে কথা বললেন তাতে কোনো অনুশোচনা যে আমি আজকে চলে যাচ্ছি, কি যাব, কি আমার আজকে হয়তো শেষ কথা বললাম, এরকম কোনো দুর্বলতা উনি প্রকাশ না করে খুব সুস্পষ্টভাবে বললেন যে এই মানব জন্ম লাভ করেছি এবং এই এতেই আমি কৃতজ্ঞ। আমার বহু ছাত্রছাত্রী আছে, তাদেরকে যদি কণামাত্র আমি শিক্ষা দিতে পেরে থাকি তাহলে আমার জীবন ধন্য হয়েছে। আর আপনাদের যে ভালোবাসা, এইভাবে পুরো কথাগুলো, আপনাদের যে ভালোবাসা, এই ভালোবাসার নিয়েই আমি পৃথিবী ত্যাগ করছি, আমার কোনো আক্ষেপ নেই। আমার যতদূর মনে পড়ছে ঠিক এই জাতীয় কথা সায়নদা সেদিন বলেছিলেন। হ্যাঁ, এবং আশ্চর্য লাগছিল, চোখ পিটপিট করছে, পুজো এতটুকু মানুষ, কিন্তু এরকম করে সুন্দর বাক্যগুলো কি করে উনি বলছেন, কিন্তু উনি বললেন। এবং এর পরে আমার মনে হয় না যে সায়নদার সঙ্গে আমার দেখা হয়েছে। আমি দু চার জায়গায় লিখেছি, হয়তো আরও ভবিষ্যতে লিখব। আর এইটুকু বলতে পারি যে আমার স্মৃতিতে তিনি অক্ষয় হয়ে থাকবেন। হ্যাঁ, আর মৃত্যুর পরে কি হয় আমি জানি না, যদি হ্যাঁ কোথাও কোনোভাবে তাঁর অস্তিত্ব থাকে সেটা খুব শান্তিতে থাকুন, এইটাই আমি কামনা করি।